সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বস্তুটিকে আমরা সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। যদি আমরা সুতাটিকে এই মুহূর্তে কেটে দেই তাহলে বস্তুটি বাহিরের দিকে, কেন্দ্রের বাহিরের দিকে দৌড় দেবে। কিংবা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই সুতা ছাড়া, অর্থাৎ এই বস্তুটিকে কোনো কিছুর সাহায্যে না বেঁধে এই বস্তুটিকে কি বৃত্তাকার পথে ঘোরানো সম্ভব? উত্তর হচ্ছে না। তাহলে আমাদের পৃথিবীর চতুর্দিকে চাঁদ ঘুরছে কোনো সুতা বা কোনো কিছুর সংযোগ ছাড়াই। তারপরে সূর্যের চতুর্দিকে আমাদের গ্রহ বা প্ল্যানেটগুলো ঘুরছে কোনো সুতা বা কোনো ধরনের সাপোর্টিং ছাড়াই। কেন এই পৃথিবীর চতুর্দিকে চাঁদ ঘুরছে? এটি তো বাহিরের দিকে ছিটকে পড়ে যাওয়ার কথা। কিংবা সূর্যের চতুর্দিকে গ্রহগুলো ঘুরছে, এগুলো তো সূর্যের কেন্দ্রের বাহিরের দিকে এগুলো ছিটকে পড়ে যাওয়ার কথা। কেন এই ঘটনাগুলো ঘটছে না? একটু চিন্তা করে বলো তো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য হাজির হয়েছি। অর্থাৎ আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ নম্বর অধ্যায়, নাম হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। ইংরেজিতে বলা হয় গ্রাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। মহাকর্ষের কথা বলি কিংবা অভিকর্ষের কথা বলি, এ দুটোই এক একটি করে বল। মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল, গ্রাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। মহাকর্ষ বা মহাকর্ষ বল আমরা কাকে বলবো? আমরা জানি এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকে নিজের দিকে একটি বল দ্বারা আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করবে না। অলওয়েজ বস্তুগুলো, এই মহাবিশ্বের বস্তুগুলো পরস্পরকে অ্যাট্রাকশন ফোর্স দ্বারা নিজের দিকে টানবে, কখনোই এরা রিপালসিভ ফোর্স দ্বারা বিকর্ষণ করবে না। এই যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে এই যে আকর্ষণধর্মী বল, অ্যাট্রাকটিভ ফোর্স, এটাকে আমরা বলবো মহাকর্ষ বল বা মহাকর্ষ। আর এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু যদি পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবীর সাথে অন্য একটি বস্তুর যে আকর্ষণ, এই বলকে আমরা বলবো অভিকর্ষ বল। আমরা বোঝানোর জন্য একটু এইভাবে আঁকার চেষ্টা করেছি। ধরে নাও এটা পৃথিবী, এই পৃথিবীর চতুর্দিকে পৃথিবীর যে একমাত্র উপগ্রহ রয়েছে চাঁদ, সেটি ঘুরছে এবং আমরা আরেকটি স্যাটেলাইট ধরে নিয়েছি। এই স্যাটেলাইটটি এই পৃথিবীর চতুর্দিকে কোনো একটি কক্ষপথে ঘুরছে। বলতো এই স্যাটেলাইট এবং চাঁদ, এই দুইটা তো মহাবিশ্বের মধ্যে একটি বস্তু। তাহলে এই দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণধর্মী বল কাজ করবে, অর্থাৎ এই স্যাটেলাইট, এই চাঁদ, এই দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বল, এটার নাম হচ্ছে মহাকর্ষ। আবার বলতো পৃথিবীও তো মহাবিশ্বের মধ্যে একটি বস্তু, তাহলে এই পৃথিবীর সাথেও চাঁদের একটি আকর্ষণ বল রয়েছে, কিংবা এই পৃথিবীর সাথেও স্যাটেলাইটের একটি আকর্ষণ বল রয়েছে। তাহলে এই বল দুটোকে আমরা বলবো মহাকর্ষ বল। তাহলে স্যাটেলাইট এবং চাঁদের মধ্যকার যে ক্রিয়াশীল আকর্ষণধর্মী বল, অর্থাৎ অলওয়েজ এরা পরস্পরকে আকর্ষণ করবে, কখনোই বিকর্ষণ করবে না, এই বলটাকে আমরা বলবো মহাকর্ষ বল। এটি হচ্ছে মহাকর্ষ বল। ওকে। আবার বলতো এই পৃথিবীর সাথে চাঁদেরও একটি আকর্ষণধর্মী বল রয়েছে, এটিকেও আমরা বলবো মহাকর্ষ বল। আবার এই স্যাটেলাইটের সাথেও পৃথিবীর একটি আকর্ষণ বল রয়েছে, তাহলে এটি হবে মহাকর্ষ বল, কারণ মহাবিশ্বের মধ্যে এগুলো এক একটি করে বস্তু। অর্থাৎ আমরা বলতে পারি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তার নাম হচ্ছে মহাকর্ষ বল। এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ বল, কিংবা পৃথিবীর সাথে স্যাটেলাইটের যে আকর্ষণ বল, কিংবা পৃথিবীর সাথে অন্য একটা বস্তুর যে আকর্ষণ বল, এই বলকে আমরা বলবো অভিকর্ষ। অর্থাৎ ক্রিয়াশীল ওই বস্তু দুটোর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয়, তাহলে সেই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণধর্মী বল, তাকে আমরা বলবো
অভিকর্ষ বল। তাহলে বলো তো, এই যে স্যাটেলাইট এবং চাঁদ, এদের মধ্যকার ক্রিয়াশীল যে মহাকর্ষ বল রয়েছে, এটিকে কি অভিকর্ষ বল বলা যাবে? না, কারণ এই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু পৃথিবী নয়। আবার দেখো তো, এই চাঁদ এবং পৃথিবী এর মধ্যকার যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, এটাকে কি অভিকর্ষ বল বলা যাবে? হ্যাঁ, বলা যাবে, কারণ এই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী, আবার এই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী। তাহলে আমরা এই মহাকর্ষ বলটাকে অভিকর্ষ বল বলতে পারি, অভিকর্ষ বল। এটাকে আমরা বলতে পারি অভিকর্ষ বল। তাহলে আমরা অভিকর্ষ বল বলবো হচ্ছে পৃথিবীর সাথে অন্য একটা বস্তুর যে আকর্ষণধর্মী বল, সেটি হচ্ছে অভিকর্ষ বল। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করি, যত অভিকর্ষ বল আছে বলো তো সবাই মহাকর্ষ বল? কিন্তু সকল মহাকর্ষ বল কি অভিকর্ষ বল? না, কারণ সব মহাকর্ষ বলের মধ্যে ওই বস্তু দুটোর মধ্যে একটা বস্তু পৃথিবী তো নাও হতে পারে, কিন্তু অভিকর্ষ বল যতগুলো রয়েছে সবার মধ্যে এই পৃথিবী কমন থাকবে। পৃথিবীর সাথে চাঁদের, পৃথিবীর সাথে স্যাটেলাইটের, পৃথিবীর সাথে অন্য একটা বস্তুর। তাহলে যদি প্রশ্ন এভাবে করা হয়, সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। এইখান থেকে তোমরা সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে পারো। এই মহাকর্ষ বল কিংবা অভিকর্ষ বল যে বলেই হোক না কেন, এরা সব সময় আকর্ষণধর্মী বল। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কেন শুধু আকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী নয় কেন? এর উত্তর হিসাবে আমরা বলতে পারি, এই মহাবিশ্বের যত বস্তু রয়েছে প্রত্যেকটি বস্তুর সাথে একটি কণার লেনদেন করে, আদান প্রদান করে। এই কণাটিকে বলা হয় গ্রাভিটন কণা, গ্রাভিটন কণা, কিংবা এটাকে বলা হয় মহাকর্ষীয় বোজন কণা। ওকে, তাহলে এই গ্রাভিটন কিংবা মহাকর্ষীয় বোজন কণা প্রত্যেকটি বস্তুর সাথে প্রত্যেকটি বস্তুর আদান প্রদান করে। অর্থাৎ এই আদান প্রদানের কারণেই কেমন বল তৈরি হবে? লেনদেনের মাধ্যমে সবসময় আকর্ষণধর্মী বল তৈরি হয়। তাহলে আমরা ছোট করে বলতে পারি, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুর সাথে যেহেতু গ্রাভিটন কিংবা বোজন কণা লেনদেন করে, আদান প্রদান করে, আর লেনদেন বা আদান প্রদানের মাধ্যমে সব সময় আকর্ষণধর্মী বলের সৃষ্টি হয়। এই জন্য যত মহাকর্ষ বা অভিকর্ষ বল রয়েছে সবাই আকর্ষণধর্মী বল। এই মহাকর্ষ বল তথা অভিকর্ষ বলের মান কেমন হবে, অর্থাৎ মহাবিশ্বের দুটি বস্তু পরস্পরকে কত বলে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের মান বের করে দেখিয়েছেন বিজ্ঞানী নিউটন। তাহলে আমরা শুরুতেই বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্রটি দেখার চেষ্টা করব। বিজ্ঞানী নিউটন বলেছেন যে এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের মান দুটি জিনিসের উপরে নির্ভর করে। ওই বস্তু দুটোর ভর কেমন তার উপরে নির্ভর করবে, এবং ওই বস্তু দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত তার উপরে নির্ভর করবে। অর্থাৎ এই স্যাটেলাইট এবং এই চাঁদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত, আকর্ষণধর্মী বলের মান কত, এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, এই আকর্ষণধর্মী বলের মান নির্ভর করবে এই বস্তু দুটোর ভরের উপরে। তাহলে এই বস্তুটার ভর আমরা ধরে নেই m1, এই বস্তুটার ভর আমরা ধরে নেই m2, এবং এই বস্তু দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ধরে নেই d, অর্থাৎ তারা d দূরত্বে রয়েছে। তাহলে বিজ্ঞানী নিউটন বললেন এই বস্তু দুটোর মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণধর্মী বলের মান, 1 নাম্বার এই আকর্ষণধর্মী বল F মানে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, এটি ওই বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তু দুটোর ভরের গুণফল যত বেশি হবে তাদের মধ্যকার ক্রিয়াশীল এই আকর্ষণধর্মী বল তত বেশি হবে। দ্বিতীয়ত উনি বললেন এই আকর্ষণধর্মী বল F এটি ব্যস্তানুপাতিক হবে। কার ব্যস্তানুপাতিক? ওই বস্তু দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক হবে, এবং এই বল সবসময় এই বস্তু দুটোর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। নিউটনের মহাকর্ষ সূত্রটি আমরা এইভাবে সুন্দর করে বলতে পারি যে দুটি বস্তুর মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণধর্মী বলের মান ওই বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল ওই বস্তু দুটোর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
আমরা এই সূত্র দুটিকে যদি একত্রিত করি তাহলে কি লিখতে পারি? দেখো তো, এফ এফ তাহলে হবে এফ সমানুপাতিক সমানুপাতিক সমানুপাতিক, এখানে থাকবে m1 m2, এখানে থাকবে 1 ভাগ ডি স্কয়ার। আমরা যদি একটু এভাবে লিখতে চাই তাহলে এফ বলতো সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেই একটি কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটার আমরা নাম দেব জি, বড় হাতের জি। উপরে থাকবে m1 m2, নিচে হবে ডি স্কয়ার। এই জি কে বলা হয়, এটির নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, এটির আরো একটি নাম আছে, এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক জি কাকে বলা হবে? তাহলে আমরা এইখান থেকে একটি সমীকরণ বানিয়ে নিতে পারি। দেখো তো, জি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? জি ইজ ইকুয়াল টু উপরে হবে এফ ডি স্কয়ার আর নিচে হবে m1 m2। এই সমীকরণ থেকে আমরা জি এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। খেয়াল করো তো, কোন সমীকরণ থেকে আমরা যদি কারো সংজ্ঞা দিতে চাই, শর্ত কি? আমরা নিচ থেকে শুরু করব, এক একক দিয়ে শুরু করব। অর্থাৎ এই m1 এর মান আমরা নেব 1 কেজি, ওকে। এই m2 এর মানও আমরা নেব 1 কেজি এবং ডি এর মান আমরা নেব 1 একক মানে 1 মিটার, ওকে। মানে ব্যাপারটা এই রকম, ধরো দুটো বস্তু আছে, এই একটা বস্তু, এই আরেকটা বস্তু। এই বস্তুটার ভর m1 এর মান নেব আমরা 1 কেজি, এই বস্তুটার ভর m2 এর মানও আমরা নেব 1 কেজি এবং এই বস্তু দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা রাখবো 1 মিটার। তাহলে এই বস্তু দুটো পরস্পরকে একটা বল দ্বারা আকর্ষণ করবে। কত বলে আকর্ষণ করবে? কত বলে আকর্ষণ করবে সেই বলের মানকেই আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে সুন্দর করে এইভাবে বলবো, 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরত্বে রাখলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলের মানকে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান প্রমাণ করে দেখা গেছে এবং এই জি এর মান বের করেছেন একজন বিজ্ঞানী, নাম হচ্ছে ক্যাভেন্ডিশ। বিজ্ঞানী ক্যাভেন্ডিশ, ক্যাভেন্ডিশ। বিজ্ঞানী ক্যাভেন্ডিশ একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, নাম হচ্ছে ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি এই জি এর মান বের করেছেন। তিনি জি এর মান বের করে দেখিয়েছেন। জি এর মান হবে 6.67 10 ইনভার্স 11। বলো তো একক কত হবে? দেখো উপরে আছে এফ, এফ এর একক কি? নিউটন, ওকে। দেখো তো মিটার স্কয়ার, ডি স্কয়ার আছে, তাহলে নিউটন, এটা হবে মিটার স্কয়ার আর নিচে হবে কেজি, কেজি কেজি স্কয়ার, উপরে হবে পার কেজি স্কয়ার। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক হবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তোমাকে যদি এবার প্রশ্ন করা হয়, এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.67 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বুঝি আমরা? জি ইজ ইকুয়াল টু 6.67 10 ইনভার্স 11, নিচে দেখো তো এত নিউটন আর এখানে ছিল মিটার স্কয়ার, তাহলে গুণন 1 মিটার স্কয়ার আর নিচে হবে দুটো কেজি, তাহলে কেজি এবং হবে কেজি, তাহলে এটাও হবে 1 কেজি, এটা হবে 1 কেজি। মানে 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে 6.67 গুণন 10 ইনভার্স 11 নিউটন বলে আকর্ষণ করবে। জি এর মান 6.67 10 ইনভার্স 11 বলতে আমরা এটি বুঝি। কেন জি এর মানটা সার্বজনীন? কারণ হচ্ছে এই জি এর মান মাধ্যমের কোনো ধর্মের উপরে নির্ভর করে না। মাধ্যমের প্রবেশ্যতা তথা পারমিয়াবিলিটি কিংবা মাধ্যমের যে প্রবণতা রয়েছে অর্থাৎ সাসেপ্টিবিলিটি রয়েছে কিংবা মাধ্যমের যে দিক নির্দেশতা রয়েছে অর্থাৎ ডিরেকশনালিটি রয়েছে, এই মাধ্যমের যে কোনো ধর্মের উপরে এই জি এর মান নির্ভর করে না। অর্থাৎ যে কোনো মাধ্যমে জি এর মান সবসময় এটি থাকে। কিংবা এই যে দুটো বস্তু আমরা নিয়েছি, এই বস্তু দুটো কোন উপাদানের তৈরি, অর্থাৎ লোহার তৈরি নাকি ইস্পাতের তৈরি নাকি কোবাল্টের তৈরি,
এগুলোর উপরে এই আকর্ষণ বলের মান নির্ভর করে না, কিংবা এই বস্তুগুলোর আকার আকৃতির উপরেও নির্ভর করে না। আমরা যে কোনো উপাদানের যে কোনো আকার আকৃতির বস্তুকে যে কোনো মাধ্যমে যদি আমরা 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে রাখি, এরা সব সময় পরস্পরকে 6.67 গুণন 10^11 নিউটন বলে আকর্ষণ করে। এই জন্য আমরা এই মহাকর্ষীয় ধ্রুবক জিকে আমরা বলি সার্বজনীন ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক তথা সার্বজনীন ধ্রুবক জি এর মাত্রা সমীকরণ কত হবে বলতো? জি এর মাত্রা সমীকরণ কত হবে? জি এর মাত্রা দেখো তো, এটা হচ্ছে নিউটন। বলতো বলের মাত্রা সমীকরণ আমরা জানি এম এল টি ইনভার্স 2। বলতো এটা মিটার স্কোয়ার মানে দূরত্ব, তার মানে এল স্কোয়ার। এটা বলতো ভর, তার মানে হবে এম ইনভার্স 2। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি, দেখো এম আর এম ইনভার্স 2, তাহলে হবে এম ইনভার্স 1, এল এবং এল স্কোয়ার হবে এল কিউব, হবে টি ইনভার্স 2। তার মানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা সমীকরণ হবে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। এই চাঁদ যদি পৃথিবীর চতুর্দিকে এই রকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, আমরা জানি যে কোনো বস্তু যদি কোনো একটি অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে তার চতুর্দিকে ঘুরতে থাকে, তাহলে ওই বস্তু কেন্দ্রের বাহিরের দিকে একটি বল অনুভব করে। তাহলে এই চাঁদও কিন্তু পৃথিবীর কেন্দ্রের বাহিরের দিকে একটি বল অনুভব করবে। এটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল বা ইংরেজিতে আমরা বলি সেন্ট্রিফিউজাল ফোর্স। তাহলে এই যখন এই পৃথিবীর চতুর্দিকে চাঁদ ঘুরবে, তাহলে এই কেন্দ্র বিমুখী বলের কারণে এই চাঁদ পৃথিবী থেকে বাহিরের দিকে ছিটকে সরে যাওয়ার কথা। কিন্তু কখনো কি এই চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে? না। কেন? কারণ যখনই এই বৃত্তাকার পথে ঘুরবে, কেন্দ্র বিমুখী বল যেমন রয়েছে, আবার এই পৃথিবীর সাথে এই চাঁদের কিন্তু এই অভিকর্ষ বা মহাকর্ষের কারণে একটি মহাকর্ষ বল রয়েছে, অর্থাৎ অভিকর্ষ বল বা মহাকর্ষ বল রয়েছে। বলতো যখনই এই কেন্দ্র বিমুখী বলের কারণে এটা ছিটকে পড়ে যেতে চাইবে, এই অভিকর্ষ বল কেন্দ্রের দিকে টানছে, ওই চাঁদকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে অভিকর্ষ বলের কারণে। এই অভিকর্ষ বল এবং এই কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হয় এবং দিক বিপরীতমুখী হয়। ফলে এই চাঁদের উপরে ক্রিয়াশীল নিট বলের মান হয় হচ্ছে 0। ফলে চাঁদ কোনো লব্ধি বল অনুভব করে না। ফলে চাঁদ এই পৃথিবী থেকে দূরেও সরে যায় না, আবার পৃথিবীতে এসে পৃথিবীর দিকে এগিয়ে এসে পৃথিবীর পৃষ্ঠকে আঘাতও করছে না। আমাদের 4 ধরনের মৌলিক বল তথা ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে। একটি হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, এটি হচ্ছে মৌলিক বল। সবল নিউক্লিয় বল তথা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটি মৌলিক বল। এবং তাড়িত চৌম্বক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটাকে আমরা বলি, এটি মৌলিক বল। এবং দুর্বল নিউক্লিয় বল, উইক নিউক্লিয়ার ফোর্স, এটি হচ্ছে মৌলিক বল। এই 4টা হচ্ছে আমাদের মৌলিক বল: মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, তাড়িত চৌম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই 4টি মৌলিক বলের মধ্যে সবচাইতে দুর্বলতম বলটি হচ্ছে এই মহাকর্ষ বল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মহাকর্ষ বল কি আসলেই দুর্বলতম? চলো তো আমরা একটু দেখার চেষ্টা করি এই পৃথিবী এবং চাঁদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত, মহাকর্ষ বলের মান কত, এটা আমরা একটু বের করার চেষ্টা করি। বলতো এই পৃথিবীর ভর কত? আমরা জানি 5.98 গুণন 10⁻24 কেজি, এটা পৃথিবীর ভর। আমি m1 দিয়ে প্রকাশ করেছি। চাঁদের ভর হচ্ছে m2, এটার মান 7.35 10⁻22 কেজি, এটি চাঁদের ভর। এবং এই পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.84 গুণন 10⁸ মিটার। তাহলে এই পৃথিবীর সাথে এই চাঁদের মধ্যকার ক্রিয়াশীল এই মহাকর্ষ বা অভিকর্ষ আকর্ষণধর্মী বলের মান কত, আমরা যদি একটু বের করার চেষ্টা করি। দেখো তো আমরা এই ফর্মুলা দিয়ে বের করব এই যে মহাকর্ষ বলের মান কত। আমরা যদি এইখানে বের করি পৃথিবী এবং চাঁদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান, আকর্ষণধর্মী বলের মান, এখানে হবে জি m1
m2 ভাগ d স্কয়ার। জি এর মান আমরা জানি 6.67 10 ইনভার্স 11 এবং m1 এর মান হচ্ছে দেখো 5.98 10 টু দি পাওয়ার 24 কেজি। চাঁদের ভর m2 এর মান হচ্ছে 7.35 10 টু দি পাওয়ার 22 কেজি এবং এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 3.84 গুণন 10 টু দি পাওয়ার 8 তারপর স্কয়ার। এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি মানটা পাবো 1.98 গুণন 10 টু দি পাওয়ার 20 এত নিউটন। দেখো তো এই মানটা কি খুবই কম? না, এই মানটা তো অনেক বড়। অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান অনেক বড়। তাহলে এই মহাকর্ষ বলকে কেন সবচেয়ে দুর্বলতম বল বলা হয় এই মৌলিক বলগুলোর মধ্যে? দেখো তো এই এফ এর মান দুইটা 1 কেজি ভরের বস্তুর মধ্যকার যে বলের মান যদি 1 মিটার দূরত্বে দুইটা 1 কেজি ভরের বস্তু থাকে তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলের মান আমরা বের করে দেখালাম 6.67 গুণন 10 ইনভার্স 11 নিউটন। বলো তো এই বলের মানটা কি খুব বেশি? অর্থাৎ 1 কেজি ভরের দুটো বস্তু 1 মিটার দূরত্বে থাকলে তারা কি পরস্পরকে খুব বেশি বলে আকর্ষণ করে? না। কত বলে আকর্ষণ করে? দেখো 6.67 10 ইনভার্স 11 নিউটন। বলো তো এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 6.67 নিউটন, নিচে হবে 10 টু দি পাওয়ার 11। ওকে, উপরে মাইনাস আছে, নিচে এসে প্লাস হয়ে যাবে। মানে এত নিউটন বলে আকর্ষণ করে। 6.67 নিউটনকে 10 টু দি পাওয়ার 11 মানে একের পরে 11টা শূন্য দিয়ে আমরা ভাগ দেব। এই মানটা তো অনেক অনেক কম হবে, 0.00000, তারপরে হয়তো একটা 1 আরো বেশি হবে, এত নিউটন বল। তাহলে বলো তো এই বলের মানটা তো অনেক কম, তাহলে তো বলটা আসলেই কম। অন্যভাবে আমরা বলতে পারি, একটু ইমাজিন করো তো, এই পৃথিবীর পৃষ্ঠে ধরো একটি ধরো তার কাটা রয়েছে। এই যে এটি একটি ধরো তার কাটা, আমরা বোঝানোর জন্য এইভাবে লিখতেছি, এটি ধরো একটি তার কাটা। বলো তো এটা পৃথিবীর আকর্ষণের কারণে এটি পৃথিবীতে রয়েছে, পৃথিবী পৃষ্ঠে। এবার আমরা যদি একটি চুম্বক উপরে ধরি, ধরো এটা একটা কোনো দণ্ড চুম্বক, ধরে নাও এটা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। বলো তো কি হবে? খুব সহজেই দেখো পৃথিবী এই তার কাঁটাটাকে তার কেন্দ্রের দিকে টানছে। ওকে, এটার নাম হচ্ছে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। কিন্তু যখনই আমি খুব ক্ষুদ্র পরিমাণ একটি ম্যাগনেটকে এর উপরে ধরবো তখন দেখবা এই তার কাঁটাটি কিন্তু ম্যাগনেটের সাথে লেগে যাচ্ছে। তার মানে এই মহাকর্ষ বলের তুলনায় এই চুম্বক বলটাও তো অনেক শক্তিশালী। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে এই মহাকর্ষ বলের মান কিন্তু কম। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো এইখানে একটি লোক রয়েছে, আবার ধরো এইখানে আরেকটি লোক রয়েছে। বলো তো এর ভর m1, এর ভর m2, এটা তো কম। ধরো কত কেজি? এটা 80 কেজি, ধরো এর ভর 70 কেজি, দুইটা লোকের ভর। তাহলে 70 গুণন 80, এই মানটা তো খুবই কম হবে। ফলে এদের মধ্যকার ক্রিয়াশীল মহাকর্ষ বলের মানও কিন্তু অনেক কম হবে। এই জন্য আমরা দৈনন্দিন জীবনে মহাকর্ষ বলকে অনুভব করতে পারি না বা ফিল করতে পারি না। কিন্তু মহাবিশ্বের মধ্যে আমাদের যে সৌরজগৎ রয়েছে এখানে কিন্তু বস্তুগুলোর ভর অনেক অনেক বেশি হয়। ফলে m1 এবং m2 গুণফলটা অনেক বেশি হয়। ফলে তাদের মধ্যকার ক্রিয়াশীল মহাকর্ষ বা অভিকর্ষ বলের মান কিন্তু অনেক অনেক বেশি হয়।